गुड इवनिंग सबाई के फिर से एक बार आप सभी को स्वागत करते हैं ड्रॉ राइड लाइन चैनल पे। लेकिन आज का जो ब्लॉग होगा ना वो बहुत ही इन्फॉर्मेटिव है और मेरे साथ पीछे खड़ा है शुभंकर। तो उसका एक वीडियो राइडर बॉय रिकी चैनल में भी आप लोगों को दिखेगा, उसका 250 का एक्सपीरियंस। लेकिन वो दो गाड़ी चलाया, सुजुकी का वी-स्टॉर्म भी चलाया और बजाज का डोमिनर भी चलाया। तो आज उसका क्या एक्सपीरियंस है, वो वी-स्टॉर्म बहुत किलोमीटर चलाया, तो उसका क्या एक्सपीरियंस हुआ वो आज पूछेंगे शुभंकर से। और आज का ब्लॉग हम बनाएंगे बेंगली में, যাতে সবাই বুঝতে পারে এবং আমার লোকাল যারা রয়েছে স্পেশালি হলদিয়া থেকে তাদের যাতে সব ডাউটগুলো ক্লিয়ার হয়। শুভঙ্কর, একে তো সবাই চেনো, সবাই দেখেছো, অনেক বড় বড় রাইডে ছিল, স্পেশালি আমার বিশেষ করে নেপাল রাইডের একমাত্র পার্টনার। তো আজ ওর কাছ থেকে জানতে চাইবো যে এই দুটো গাড়ির ওর এক্সপিরিয়েন্স কি। ও তো হাজার হাজার কিলোমিটার চালিয়েছে। তো শুভঙ্কর, থ্যাংক ইউ টাইম দেওয়ার জন্য আজকে। হ্যাঁ, না না ঠিক আছে। তো শুভঙ্কর, প্রথমে ভিস্টম থেকেই স্টার্ট করি, হ্যাঁ, তারপর ডমিনারে যাব। ওকে। হ্যাঁ, তো তো বলো এবার তুমি। আমি ভিস্টমটা অনেক কিলোমিটারই চালিয়েছি, প্রায় 2-2.5-3 হাজারের মতন কিলোমিটার চালিয়েছি। তো আমার ভিস্টম থেকে ফিডব্যাক হচ্ছে, ভিস্টম তো প্রথম কথা হচ্ছে জাপানি ইঞ্জিন। তো জাপানি ইঞ্জিন সবাই যেটা জানে, জাপানি ইঞ্জিন স্মুথ হয়। তো আমি ডমিনোর চালিয়েছি, তার মধ্যে যে বাজিনেসটা আছে, যে ভাইব্রেশনটা আছে, সেটা ভিস্টমে নেই। পুরো স্মুথ এবং গিয়ার শিফটিং, এর স্লিপার ক্লেজ নেই, তার সত্ত্বেও গিয়ার শিফটিং কোনো হার্ড নয়, পুরো স্মুথলি মানে শিফট হচ্ছে। প্লাস এর হচ্ছে পিলিয়নে যে বসবে তার কাছেও কোনো ভাইব্রেশনের কোনো প্রবলেম নেই। এবং এর যে সিটটা আছে, সিটটা খুব পিলিয়নের জন্য খুব কমফোর্টেবল। এবং আরেকটা এর বেনিফিট হচ্ছে, যেহেতু এটা অ্যাডভেঞ্চার মডেল, তো এর বেনিফিট হচ্ছে এর রাইডারের সিটটা পুরো প্লেন থাকার জন্য এর সুবিধা হচ্ছে, তুমি যখন লং রাইড করবে তখন আগাতে পিছাতে একটু সুবিধা হবে, নিজের মতন কমফোর্টেবলে বসতে পারবে। আর এটাতে হ্যান্ডেলবার রাইজার লাগানো আছে, তো তার জন্য এটা খুবই কমফোর্টেবল, হাতে কোনো পেন হয় না। এবং ক্রুজ কন্ট্রোলও লাগানো আছে। আমরা উত্তরাখণ্ডে যাওয়ার সময় এটা ক্রুজ কন্ট্রোল দিয়ে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে 300-350 কিলোমিটার মতন চালিয়েছি, কোনো সমস্যা হয়নি। তার উপর এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স খুব সুন্দর আছে। হ্যাঁ, যতটা এডিবি থাকা দরকার এনাফ, এটাতে কোনো সমস্যা নেই। আর হচ্ছে এর হচ্ছে আমার যে ডমিনারে যে চেন পকেট তাড়াতাড়ি চলে গেছিল, কারণ ওর মানে পার্টস কোয়ালিটি খুব ভালো না। কিন্তু জাপানিতে আমি সবসময় দেখি, আমার আগে V3ও ছিল, হ্যাঁ, এর চেন পকেট এখনো পর্যন্ত 26,000 রান হয়ে গেছে, এখনো পর্যন্ত চেনে কোনো ইস্যু নেই। এখনো 10-15 হাজার আরামসে চলে যাবে যদি ভালো করে মেনটেন করে চালানো যায়। এবার আমি আমার ডমিনারের কথা বলছি। ডমিনারের সার্ভিস কস্ট, যেটা মানে মেজর হচ্ছে, সবার কাছে প্রবলেম হয় সার্ভিস কস্ট কিরকম যায়। এর সার্ভিস কস্ট হচ্ছে আমার 3,500 মতন যায়, পেড সার্ভিস কস্ট সবকিছু নিয়ে। তারপর এর মাইলেজ, পিলিয়ন নিয়ে মাইলেজ হয়েছে আমার 34 করে মাইলেজ দিয়েছে। হাইওয়েতে 35 থেকে 36 মাইলেজ দেয়। এবং ভিস্টমটায় আসি, ভিস্টমটায় মাইলেজ যদি সিটিতে চালাই, পিলিয়ন নিয়েই আমি 42 পাচ্ছি। আর হাইওয়েতে গেলে 45, যদি ভালোভাবে চালানো যায়। যেহেতু আমরা 95-এ ক্রুজ করি, তো 95-এ আমরা মাইলেজ ভিস্টমে পেয়েছি 45 সামথিং। আরো কিছু যদি ভালোভাবে চালাতে ওটা আরো পাওয়া যেত মাইলেজটা, কিন্তু আমরা 45 পেয়েছি। আর এর মাইলেজ পেয়েছি 34। ভিস্টমে সার্ভিস কস্ট হচ্ছে ম্যাক্সিমাম গিয়েছে পেড সার্ভিস কস্ট 900 টাকা। এর ইঞ্জিন অয়েল নিয়েছিল 700 টাকা। আর একই ইঞ্জিন, এটাও 250, এটাও 250, এর ইঞ্জিন অয়েল শুধু লেগেছে 1600 টাকা। এর হচ্ছে 1200 ml মোবিল লাগে, আর ডমিনো 250-তে মোবিল লাগে 1600 ml। তো গাড়ির অন রোড প্রাইস বলতে, কারণ ও এগুলো নিয়ে প্রচন্ড ঘাটাঘাটি করে, আর ওর কাছ থেকেই জেনে নেবো, যেহেতু ও দুটো গাড়ি চালিয়েছে, যেটার বেশি প্রাইস আসছে ওটাতে কি যাওয়াটা ঠিক, বা ওই টাকাটাই। তো ভিস্টমটা পড়েছে টোটাল 2.5 লাখ টাকা, আর ডমিনো 250 পড়েছে 2,16,000। এবার এর যে এখন নতুন মডেল এসছে E20, তাতে গিয়ার সেন্সার দিয়েছে আর টুকটাক কিছু চেঞ্জ করেছে, তার জন্য কোম্পানি 2,21,000 নিচ্ছে। আর এর প্রাইস এখনো ইনক্রিজ হয়নি, সেমই আছে। এবার কথাটা হচ্ছে,
সবাইয়ের কোশ্চেন হচ্ছে তাহলে এটা নেওয়া ভালো না এটা নেওয়া ভালো। তো আমার মতে এটা বেশি টাকা যাচ্ছে ঠিকই, কিন্তু সেটা নেওয়া যেতে পারে, কারণ ওই টাকাটা তোমার একবারই ইনভেস্ট হবে। কিন্তু এর যে সার্ভিস কস্ট বা এর যে চালিয়ে মাইলেজ বা কমফোর্টেবল, সেটার জন্য এটা নেওয়া যেতে পারে। কিন্তু এটা যদি নেওয়া যায়, এটা নেওয়া যেতে পারে, কিন্তু এর মাইলেজ কম, সার্ভিস কস্ট এটা ইন্ডিয়ান কোম্পানি হিসাবে অনেক। তার জন্য আমি বলবো যে এটা নেওয়া তার উচিত নয়, আমার মতে উচিত নয়। কারণ আমি যদি সেম 30,000 টাকা ডিফারেন্স হচ্ছে, তো আমি যদি সেম টাকা দিচ্ছি আর 30,000 টাকা দিয়ে যেটা আমার লং টার্মের জন্য আমাকে সুবিধা দিবে এবং হেল্পফুল হবে, আমার পকেট ফ্রেন্ডলি হবে, তো আমার মতে সেটা নেওয়া ভালো। এবার কার যদি হাইট ইস্যু থাকে, তার জন্য একটা সঞ্জিতাও যেটা বললো যে এর লোয়ার সিট পাওয়া যায়, তো সে সেটা লাগাতে পারে। তারপরও যদি কারো হাইট কম হয়, তাও আমার মনে হয় তাহলে অন্য কোনো গাড়িতে যাওয়া বেটার হবে। কারণ এই গাড়িটা মিনিমাম হাইট 5.5, মানে 5 ফুট 5 তার দরকার, তবে সে এটা কমফোর্টেবলি রাইড করতে পারবে এবং তার কাছে এটা নেওয়াটা সুটেবল হবে। তো তোমরা সবাই শুনলে শুভঙ্করের কাছ থেকে দুটো গাড়ি, মানে হাজার হাজার কিলোমিটার চালিয়ে ওর এক্সপিরিয়েন্সটা কি। এবার ডিসিশন সবার, তাও আমি সবাইকে পার্সোনালি বলবো শুভঙ্কর নেওয়ার আগে একবার চালিয়ে দেখা উচিত। একবার অবশ্যই যে যে কোনো গাড়ি কেনার আগে তার যেটাই পছন্দ হোক না কেন, সে যেন সেটা চালিয়ে তার জানার মানে সেটার ব্যাপারে, মানে তার কমফোর্টেবল হয় কিনা বা তার মধ্যে কি সার্ভিস কস্ট এবং তার লং টার্ম রিভিউ